আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার আমেরিকার সবজি বাগানে। 2024 এ এটা আমার ফার্স্ট ভিডিও সবজি বাগান নিয়ে। আসলে খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও করতে পারিনি। আর বাগানেরও খুব বেশি অগ্রগতি হয় নাই আরকি। গাছ এবার লেট হয়ে গেছে। আমারও ব্যস্ততা, ঠান্ডাও ছিল না এরকম অবস্থা। গাছগুলো চারাগুলো গ্রো হচ্ছিল না, বড় হচ্ছিল না, এরকম একটা পরিস্থিতি ছিল। যাই হোক, আশা করি ইনশাল্লাহ থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো। তা আজকে কিছু আপডেট দিব আমার বাগানে, যদিও বাগানটা আমি পুরোপুরি রেডি করতে পারিনি, তারপর কিছুটা আপডেট দিব ইনশাল্লাহ। আমার সাথে থাকেন। প্রথমে আমার এই যে যে বেগুনের ব্যাড, আমার এই যে বেগুনের ব্যাডটা দিয়ে শুরু করি। এখানে আমার চারটা চারটা আমি 8টা বেগুন গাছ লাগিয়েছি এখানে। বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি আপনার 6-7 ইঞ্চি লম্বা হয়েছে আর কি, এবং হেলদি আছে আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলো হেলদি আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো, আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলো ভালোই হেলদি আছে। আর এই যে দুইটা রোতে আমি বেগুন গাছ লাগাইছি, এগুলো একটা থেকে একটা ডিস্টেন্স প্রায় 2 ফিট পরিমাণ আমি ডিস্টেন্স রাখছি। এদিকেও 2 ফিট, আবার এদিকেও 2 ফিট, হরিজেন্টাল ভার্টিক্যালি দুই দিকেই 2 ফিট করে আছে। এখানে এই যে ব্যাডের যে একদম এজটার মধ্যে আমি এবার পুঁইশাক করেছি। অন্যান্যবার আমি বাকেটের মধ্যে নর্মালি পুঁইশাক করি, 4টা বা 5টা বাকেটে 2টা করে গাছ লাগাই। এবছর আমি মাটিতে করেছি, যেহেতু এটা বেগুন গাছগুলো উঁচু লম্বা হবে। আর পুঁইশাকগুলো তো আমরা নর্মালি কেটে কেটে খাই, মানে একটু লম্বা হলে 1 ফিট পরিমাণ, 1.5 ফিট পরিমাণ লম্বা হলে কেটে ফেলি, আবার নতুন করে আগা বের হয়। যার কারণে এখানে মাটিতে দিয়েছি এক সাইডে আর কি। এই যে পুঁইশাকগুলো দেখা যাচ্ছে, দেখেন পুঁইশাকগুলো পুঁইশাকগুলো স্বাস্থ্যবান হেলদি, কোনো সমস্যা নেই। তারপরে এই পাশেও কিছু পুঁইশাক আছে, বাট এই পাশে আমি 5টা ঢেঁড়স গাছ লাগিয়েছি। এই যেহেতু আমার সানটা অপোজিট সাইড থেকে আসে, যার কারণে এই সাইডে আমার যদি ঢেঁড়স গাছ থাকে, ঢেঁড়স গাছ তো লম্বা হবে, এটার কোনো শ্যাডো বেগুন গাছের উপর আসবে না। এই কারণে ঢেঁড়স গাছগুলো এদিকে লাগানো। আমার সানটা আদার সাইড থেকে আসবে, ওই দিক থেকে আসবে। এই ঢেঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ এগুলো ফ্লাওয়ারিং হচ্ছে আর কি। ফ্লাওয়ারিংয়ের এই যে দেখেন ফুল আসছে, এটা দেখা যাবে ক্লিয়ার, ফ্লাওয়ারিং হচ্ছে। আগামী আমার আশা করছি আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, আগামী 1 সপ্তাহের মধ্যেই ঢেঁড়স ধরবে। 1 সপ্তাহ 10 ডেজের মধ্যে মনে হয় ঢেঁড়স খাওয়া যাবে। তো এখানে ঢেঁড়স গাছের ফাঁকে ফাঁকেও কয়েকটা পুঁইশাক আছে, 4টা পুঁইশাক গাছ আছে, এবং সেগুলো ভালো আলহামদুলিল্লাহ, সেগুলো স্বাস্থ্যবান, হেলদি আছে। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হলো আমি কিন্তু এখানে কিছু শালগমের চারা করেছি। যেহেতু বেগুন গাছগুলো এখনও ছোটো, আমার অসুবিধা হবে না, বেগুন গাছগুলোর কোনো ক্ষতি হবে না আর কি। এই কারণে চারাটা আমি এখানে করি। এখান থেকে চারাটা উঠিয়ে নিয়ে আমি অন্য জায়গায় প্লেস করবো, যে শালগমের চারা। আর এই ব্যাডের এই যে আমি বরাবরের মধ্যে কিউকাম্বার এবং ক্ষীরা করি। এই যে কিউকাম্বার, ক্ষীরা, এগুলো এখানে উপরে যে এই যে আমার এই যে দুই পাশে খুঁটি আছে, উপরে একটা বার আছে, এটার সাথে আমি নেট লাগিয়ে দিব, ওটার মধ্যে ওরা থাকবে এবং এখানেই বাইবে আর কি। বেশি বাইতে দিই না আমি, যতটুকু ধরা যায় আমার জন্য এনাফ। আমরা খেয়ে আরও ফ্রেন্ডস ফ্যামিলিকে দিতে পারি। এখানে আমার বরাবরের মতো তিতা করলার গাছ আমি বাকেটেই করি, এবছরও করেছি আলহামদুলিল্লাহ। পুরানো বাকেটের সব মাটিগুলো ফেলে দিয়ে বাকেটটা ক্লিন করে তারপর নতুন করে মিরাকল গ্রোর যে ইনগ্রাউন্ড সয়েল আছে সেটা আমি ইউজ করেছি। আর আমার করলা গাছগুলো, এখানে 3টা করলা গাছ লাগিয়েছিলাম প্রথমে, পর আরেকটা অ্যাড করেছি, আরেকটা চারা আমার কাছে সেটা ছিল, সেটা অ্যাড করেছি। আলহামদুলিল্লাহ করলা গাছগুলো বড় হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে, দেখেন একদম আমার মাচার উপরে উঠে গেছে করলা গাছ। এই যে মাচার উপরে দেখা যাচ্ছে করলা গাছটা। হ্যাঁ, তো আমি দেখেন এই যে এখানে কিন্তু আগাটা ভেঙে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে আশা করি, যে আগাটা ভেঙে দেওয়াতে দেখেন প্রত্যেকটা পাতার গোড়া থেকে আবার আগা বেরিয়েছে। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার গোড়া থেকে আছে, দেখেন দেখেন। তো এটা হলো যে 2G হয়েছে। এখন যে এই যে ফার্স্ট যে মেইন যে ভাইনটা ছিল,
সেটার থেকে যতগুলো ফ্লাওয়ার হবে সেগুলো হলো মেল ফ্লাওয়ার হবে, এখানে ফিমেল ফ্লাওয়ার আসবে না। যে সেকেন্ড জেনারেশনে যেগুলো, সেকেন্ড স্টেপে যে আগাগুলো বেরোচ্ছে এগুলিতে সব ফিমেল ফ্লাওয়ার আসবে, অর্থাৎ করা থাকবে ফুলের মধ্যে। এরপরে এখান থেকে 50% আমি আবার আগা ছিঁড়ে দেবো, আর একটু বড় হলে এগুলি যখন 8-10 পাতা হবে তখন আমি আগা ছিঁড়ে দেবো, তখন ওগুলি থেকে আবার মেল আসবে। তো এই যে মেল ফিমেল এটা ব্যালেন্স করার জন্য মূলত এই জিনিসটা করা। কারণ ব্যালেন্স যদি হয় আপনার 50% সাপোজ মেল, 50% ফিমেল, অথবা 60% ফিমেল, 40% মেল ফ্লাওয়ার থাকে, তাহলে আপনার প্রোডাকশান বেশি হবে, অনেক বেশি প্রোডাকশান আসবে, অনেক বেশি ফলন হবে। তো এটা একটা টেকনিক, যাদের ফলন হয় না অনেকে কমপ্লেন করে যে ফলন হচ্ছে না, শুধু ফ্লাওয়ার হচ্ছে। সেটা হলো যে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন, যেটাকে 2G 3G কাট বলে। প্রথম যে ভাইনটা থাকে সেটার আগাটা যখন কাটবেন তখন যেগুলো বেরোবে সেটা হলো 2G। এরপরে এটা যখন আবার বড় হবে এই আগাটা, তখন এটার আগাটা যখন ভেঙে দিবেন আবার প্রত্যেকটা পাতার গোড়া থেকে আরেকটা আগা বেরোবে, সেটা হলো 3G। 3G পর্যন্ত করলেও এনাফ, অনেকে 4G 5G পর্যন্ত করে, কিন্তু আপনাকে ওয়াচ করতে হবে এবং বুঝতে হবে যে ব্যালেন্স আছে কি না, ব্যালেন্স রাখতে হবে যে ফিমেল ফ্লাওয়ার মেল ফ্লাওয়ার যাতে ব্যালেন্স থাকে। ওকে, এখানে আসি আমার লাউ গাছ। এখানে লাউ গাছের একটা আমার মুড়া আমি সবসময় করি। এখানে 2টা লাউ গাছ, গতবার আমি 2টা লাউ গাছ লাগিয়েছিলাম, এখানে এবারও 2টা লাউ গাছ, এবং লাউ গাছগুলো দেখেন বেশ মোটামুটি বড় হয়ে গেছে, প্রায় 8-10টা পাতা হয়ে গেছে। আজকে আমি এটার আগাটা ছিঁড়ে দেবো, এই যে আগাটা এখন আছে আগাটা ছিঁড়ে দেবো, তাহলে এটা 2G হয়ে যাবে। এই যে লাউ গাছ, এটা লাউ গাছটা দেখতে পাচ্ছেন আপনারা যে এটা ইয়ার মতো আর কি, কেজের মতো, দেখেন যে দেখা যাচ্ছে কি না দেখতে, এই যে কেজ, এটা নেটের কেজের মতো আমি তার ভিতরে আমি লাগিয়েছি লাউ গাছের চারাগুলো। তার মূল কারণ হলো এই যে নেটটা, এটা হলো 1/4 ইঞ্চের স্কোয়ারের একটা নেট আর কি, এবং ম্যাশ নেট। এটা স্টেনলেস স্টিলের, এটা মাটির নিচে আমি প্রায় 1-1.5 ফুট আছে এটা, এই কেসটা। কারণ আমার এই ইয়ার মধ্যে এক ধরনের একটা প্রাণী আর কি, যেটা ইঁদুরের মতো এদেশে অ্যাভেলেবেল আছে, মৌল বলে এদিকে, মৌল এবং ভোল 2টা আছে, একটা হচ্ছে মৌল, একটা হচ্ছে ভোল। তো এরা ছোটো ছোটো ইঁদুরের মতো, ইঁদুরের সাইজের, কিন্তু এরা মাটির নিচে দিয়ে ডিগ করে, এরা টানেল বানিয়ে ফেলে, এবং টানেল বানিয়ে ল্যান্ডস্কেপটি নষ্ট করে ফেলে, মাটিকে উঁচা নিচে করে ফেলে, এবং গাছের নিচে এসে গাছের শিকড় টিকড় ড্যামেজ করে, রুট ড্যামেজ করে ফেলে। অনেক সময় গাছটাকে টেনে নিয়ে যায় ওরা একটা হোল বানায়, ওইখান থেকে গাছটাকে টেনে ভিতরে নিয়ে যায়, ওইটা ওরা খায়। তো এটা যাতে ক্ষতি না করতে পারে, কারণ একবার চারা যদি, একটা চারা, বড় চারা যদি নষ্ট করে ফেলে, এটা আবার রিপ্লেস করার সিজনের মধ্যে হবে না। আমাদের তো সামার সিজনটা অল্প সময়ের জন্য, তো আপনি যদি টাইমটা যদি মেনটেন করতে না পারেন তাহলে ফলন আশা করতে পারবেন না আর কি। তো এই জন্য মূলত প্রিকশন হিসেবে আমি এটা করেছি, যাতে গাছটা যাতে মূল গাছটা যাতে রুটটা নষ্ট না হয়। আপনারাও এটা ট্রাই করতে পারেন যাদের বাগানে আছে আর কি। বেশিরভাগ বাগানে এদেশে আছে, অনেকে বুঝে অনেকে বুঝে না, বাট আছে, আমি বিশ্বাস করি আর কি। এটা এরা মাটির নিচ দিয়ে আসে আর কি। এরপর আসি আমার কয়েকটা ক্যানা গাছ আছে, যেমন এইটা একটা ক্যানা গাছ। আমার এখানে এই ব্যাডের যে বেগুন গাছগুলো, এগুলো সবই হলো সবুজ বেগুন, বাংলাদেশের যে সবুজ বেগুনগুলো দেশি, সেই বেগুনগুলো। এটাই আমার কাছে সবচেয়ে টেস্টি মনে হয়। আর এটা হলো আমাদের যে এগ প্লান্ট যেটাকে বলে আপনার, এই যে লম্বা বেগুনগুলো, লম্বা যে আমাদের দেশে অনেকে সিন্নিত বেগুন বলে, সেটা আমি একটা চারা কিনে এনেছি লয়েস থেকে, সেটা আমি বাকেটে করেছি সেপারেটলি, এবং এটার ফ্লাওয়ার হচ্ছে, এই যে ফ্লাওয়ারিং হচ্ছে, এটার একটু বড় চারাই ছিল গুলিছে এটা। আর এখানে আমি একটা গ্রিন পেপার, ক্যাপসিকাম যেটাকে বলে, ক্যাপসিকাম লাগিয়েছি, ওটারও ক্যাপসিকাম ফ্লাওয়ার হচ্ছে, এবং এই যে দেখেন এটারও ফ্রিকশন ধরেছে আলহামদুলিল্লাহ। আর এটাও ক্যানামরিচের চারা, এটা ক্যানামরিচের চারা, এটা এই ইয়ার থেকে কিনেছি, লয়েস থেকে কিনেছি। এটা হট কেয়ান পেপার বলে এটাকে, এই যে আমি হট কেয়ান পেপার এটা লাগিয়েছি। এরপর আসি আমার সেকেন্ড বেডের বাইরে আগে দেখাই। বাইরে আমার স্ট্রবেরির কয়েকটা বাকেট আছে। এই 2টা বাকেট আমার বন্ধু মাওলা ভাই উনি দিয়েছিলেন আমাকে গত বছর লাস্ট ইয়ারেই দিয়েছিলেন, রাইট। তো আমরা এখান থেকে বেশ কিছু স্ট্রবেরি খাই,
এবং এটাকে আমি রেখে দিয়েছিলাম, মাটিতে রেখে দিয়েছিলাম, এবং ওরা গাছগুলো মরে গেছে কিন্তু রুটটা লাইভ ছিল। এখন সামার আসার পর আবার এগুলো মানে অ্যাক্টিভ হয়ে গেছে, পাতা বের হয়েছে, এবং স্ট্রবেরি, প্রচুর স্ট্রবেরি ধরছে কিন্তু। এই যে দেখেন অনেক স্ট্রবেরি আছে এখানে, যদিও আমি কিছুক্ষণ আগেও খাইছি স্ট্রবেরি। আমি বাগানে আসলে একটা দুইটা স্ট্রবেরি খাই, ফ্রেশ স্ট্রবেরি গাছ থেকে ছিঁড়ে, ওইটার আলাদা একটা মজা। আমার বাসায় আপনি যদি কিনতে যান হয়তো 2-3 পাউন্ড দিয়ে অনেক এক বক্স, ছোটো এক বক্স স্ট্রবেরি পাবেন আপনি দেশে, $2-3 দিয়ে, সরি পাউন্ড না। বাট আপনার ক্ষেতের থেকে, আপনার নিজের গার্ডেন থেকে একটা স্ট্রবেরি ছিঁড়ে আপনি যখন খাবেন, ওইটা আসলে ফিলিংস আলাদা। এটা যে খায় শুধু সেই বুঝতে পারে, অন্যরা আসলে এটা ফিল করতে পারবে না। দেখেন কেমন টসটসে পাকা লাল স্ট্রবেরি। এই যে আরও হচ্ছে গ্রিন, এগুলো এখনো পাকে নাই, এটা এখন গ্রিন রয়ে গেছে। ভিতরে আরও আছে, এই যে দেখ, আমি একটা দেখাই, এই যে স্ট্রবেরি, এই যে ভিতরে আরও আছে অনেক। যাই হোক, আলহামদুলিল্লাহ। তা আমি এই 2টা বাকেট থেকে আবার আরেকটা বাকেট বানিয়েছি এক্সটেনশন। এগুলো একটু লতা মতো বের হয়, ওখান থেকে আবার শিকড় গজায়। এই যে এখানে দেখেন, এখানে আরেকটা বাকেট আমি এক্সটেনশন করেছি। এখন আমি আসি আমার যে মেইন যে শাক, আমি যেগুলিতে করি শাকের বেডগুলোতে আসি। তো এখানেও সেম জিনিস করেছি। দেখেন আপনি নেট দেখতে পাচ্ছেন, সেম মাটির নিচে আমি প্রায় 1 ফিট পরিমাণ ডিপ করে এটাকে ঢুকাইছি মাটিতে, এবং উপরেও আছে। উপরে রাখার কারণ হলো আমার বিড়াল আছে, বিড়ালগুলো যাতে এখানে ব্যাকিয়ার্ডে বের হয়, তো ওরা হয়তো বুঝবে না যে পাড়াই নষ্ট করে ফেলবে চারা, এই জন্য আমি উপরের দিকেও দিয়েছি কিছুটা। এখানে সবজি বাগানের ভিডিওটা একটু দেখাই শাকের। আলহামদুলিল্লাহ, আমরা মূলার শাক খেয়ে ফেলেছি আরও আগে, অনেক আগে, 1 মাস আগে খেয়েছি। এটা হলো আমার, এখানে আমি লাল শাক করেছি 50%-এর মধ্যে। এটা 8 ফিট বা 4 ফিটের একটা বেড। এই বেডে 50% লাল শাক আমার। তারপরে আর বাকি 50%-এর মধ্যে 3টা জিনিস করেছি। এক হলো যে পালং শাক, এটা কিন্তু পালং শাক, আমাদের দেশি যে পালং, একদম বাংলাদেশের যে বীজ, সেই পালং শাক। এটা আমি বীজ, আমার নিজের বীজ, নিজের সিডস, বাংলাদেশ থেকে প্রথমে এনেছিলাম। গত 2 বছর আমি নিজে এটা একটা গাছ রেখে দিই সিডসের জন্য, এবং ওইটা থেকে আমি পরের বছর আবার করি। এটা হলো পালং শাক। এরপরে পালং শাকের পরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাস্টার্ড বা সরিষা, যেটা আর কি লাল সরিষা, যেটা ইয়েলো না, ইয়েলো মাস্টার্ড থেকে এরকম শাক হবে না, ওইটা খাওয়া যায় না আর কি। কিন্তু এটা আপনি ভর্তা বানাইয়ে বা তরকারি রান্না করে খেতে পারবেন। এটা ইয়েলো মাস্টার্ড, যেগুলো আজকে উঠিয়ে ফেলবো, এগুলির থেকে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, যে ফ্লাওয়ার চলে আসছে, যার কারণে আর রাখা যাবে না, এগুলিকে উঠে ফেলতে হবে। এখানে পাশে আমি কিছুটা ধন্যা করেছিলাম, বাস ধন্যাগুলো ফুল সুইং উঠে নেয় আর কি, যতটুকু বীজ লাগিয়েছিলাম পুরোটা উঠে নেয়, তবে ওই উঠছে আলহামদুলিল্লাহ। যেগুলো উঠছে এগুলি বড় হইলে তো আমরা মনে করেন যে অত 1 মাস খাইতে পারবো। এখানে নিচেও আছে ধন্যা, এটা উঠে এলে দেখা যাবে, এই যে এটার নিচেও ধন্যা আছে, এটার নিচে। এটাও একটা 8 ফিট বাই 4 ফিটের বেড। তবে এই ব্যাডের মধ্যে আমি 50% লাল শাক করেছি। তবে এখানে লাল শাকগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এগুলো হলো ওইখান থেকে চারা এনে এখানে লাগিয়েছি, এবং এটা আমরা একদম সিজনের শেষ পর্যন্ত এটা থাকবে। আশা করছি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত শাকগুলি থাকবে। এগুলো যখন 1 ফিট 1.5 ফিট বড় হবে, তখন আমরা কেটে খাবো। এই যে নিচের থেকে 1টা বা 2টা পাতা রেখে কেটে ফেলবো আমরা লাল শাকগুলো, তখন এগুলো আবার গ্রো করে, এই উইদিন উইক্সের মধ্যে আবার গ্রো করে ফেলবে। আর এখানে তো এটা আমার মূলা, যে চীনা মূলা বা যেটা আমাদের দেশের মূলা, সে মূলা। এবং মূলাগুলো আলহামদুলিল্লাহ, মূলাগুলো বেশ হেলদি আছে, এবং মূলাও ধরেছে। দেখেন যে মূলা হচ্ছে, এই যে দেখেন, এই যে মূলা হচ্ছে, মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ। আমরা এখান থেকে হয়তো 2-1 বেলা খেতে পারবো মূলার শাক। আর এই পাশটাতে আমি তো লাগিয়েছিলাম, এটাকে কী বলে, পাট শাক লাগিয়েছি এখানে। পাট শাক বীজ ফেলিয়েছি রিসেন্টলি, 2-3 দিন আগে ঢেকে রেখেছি, এটা ইনশাল্লাহ হবে আশা করি। এখানে আমার আরেকটা করলার মাচা, এটা ইউ শেপের একটা মাচা করেছি আমি মেটাল পোস্ট দিয়ে, এই আর নেট লাগিয়ে দিয়েছি ইউ শেপের। এখানে 6টা করলা গাছ আছে। এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো বড় হয়ে যে নেটে উঠে যাচ্ছে, এবং ফ্লাওয়ারিং হবে আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আর কি। এখানে আমার আরেকটা বেড, এটা হলো আমার মেইন বেড লাউয়ের। এটা 4 ফিট বাই 4 ফিটের বেড। এখানেও সেম অবস্থা। এখানেও যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ওই যে নেট 1/4 ইঞ্চ ম্যাশের স্টেনলেস স্টিলের নেট,
এটা মাটির নিচে প্রায় 1 ফিটের মতো আছে, উপরেও আছে প্রায় 1.5 ফিট, যাতে বিড়াল ভিতরে ঢুকতে না পারে। মাটির নিচে না দিলে মোল বা ভোলগুলো ওই যে মাটির নিচে দিয়ে এসে এখানে ওদের রুটগুলো নষ্ট করে ফেলে, উইক করে ফেলে, গাছগুলো গ্রোথ ঠিক থাকে না। এই কারণে মাটির নিচে দেওয়া, চারদিক দিয়ে আমি ঘিরে রেখেছি। ভিতরে এখানে আমার লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো বড় হয়ে গেছে অনেক, এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো, এবং এগুলো যে মাচায় উঠে যাচ্ছে। আমার যে বড় 20 ফিটের মাচার ওই পাশে 2টা লাউ গাছ এই যে দূরে দেখা যাচ্ছে, আর এই পাশে এখানে 6টা লাউ গাছ আছে। সবগুলো হয়তো আমি মাচায় উঠাবো না, বাকিগুলো কেটে কেটে শাক খেয়ে ফেলবো ইনশাল্লাহ। আর আমার এই বেডটার এক পাশে হলো এই লাউ গাছ, আর এক পাশে হলো চিচিঙ্গা গাছ বা কইডা বলে অনেকে শশিন্দা বলে, এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নামে ডাকে এটাকে। তো এই চিচিঙ্গাটাও সেম, এখানে এই পাশে চিচিঙ্গার মাচা, এখান থেকে উঠে চিচিঙ্গার মাচায় উঠে যাবে। আর লাউ তো এই যে লাউয়ের মাচায় উঠে যাবে, দুই দিকে 2টা মাচা, আর মাঝখানে হলো বেডটা। তো এই মাঝখানে এই যে 4x4 ফিটের যে বেড আছে, সেই বেডের মাঝে আবার কিছু অংশ ফাঁকা ছিল, সেখানে আমি কিছু পুঁইশাক লাগিয়ে দিয়েছি, এবং পুঁইশাকগুলো আলহামদুলিল্লাহ পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে এবং খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলো কাটা যাবে, মানে আজকে কালকের মধ্যেই কাটা যাবে এগুলো। এখান থেকে একবেলা আমরা খেতে পারবো পুঁইশাক ইনশাল্লাহ। এখানে এই পাশে আরেকটা ইউ শেপের সেরকম আমি মাচা বানিয়েছি, ওই যে মেটাল পোস্ট দিয়ে, এবং এখানে আমি বরাবরের মতো ওই বরবটি সিম যেটা লং বিন যেটা সেটা করি, এবং এটা করেছি। এবং আলহামদুলিল্লাহ বরবটিগুলো স্বাস্থ্যবান আছে, হেলদি আছে। এগুলো ওই যে মাচায় উঠে গেছে অলরেডি, ফেন্স বেয়ে পোস্ট বেয়ে যে দেখেন এখানে চলে আসছে, এবং এগুলো থেকে ফ্লাওয়ারিং বেরোচ্ছে। এই যে ফ্লাওয়ার আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যে এগুলির ফ্লাওয়ারিং হবে। এটা হলো আমার মিন্ট বা পুদিনা পাতা যেটাকে বলে আমাদের দেশে। এটা পুদিনা পাতাটা আলহামদুলিল্লাহ এগুলো একবার লাগাই দিলে হয়ে যায়। তো এই উইন্টার এগুলো একদম মরে যায়, বাট শিকড়গুলো লাইভ থাকে। আবার সামারে যখন একটু পানি টানি দিবেন আবার সুন্দর গ্রো হবে। দেখেন কি তাজা তরতাজা হেলদি পুদিনা পাতা, মানে দেখতেই মনে হচ্ছে একটু খেয়ে ফেলি পুদিনা পাতাটা, এত সুন্দর লাগছে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি পুদিনা পাতাটা খুব বেশি খাওয়া হয় না, বেশিরভাগ পুদিনা পাতা ওয়াস্ট হয়ে যায়। আর এদেশে সবার বাগানেই পুদিনা পাতা থাকে, কারণ একবার লাগালে এটা আর লাগে না আর কি। মোটামুটি ইয়ারের পরে ইয়ার, বছরের পর বছর চলতে থাকে, এটা হতে থাকে, নিজে নিজে গ্রো করে সামারে। তো এই যার কারণে কারো চাহিদাও নাই এখানে খুব একটা। আমার ভিউয়ারদের মধ্যে যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটাকে কীভাবে সংরক্ষণ করা যায় আর কি, এটা ওয়াস্ট যাতে না হয়, তাহলে দয়া করে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা আমার একটু জানা দরকার আর কি, যে পুদিনা পাতা সংরক্ষণে কোনো ওয়ে আছে কিনা। আর এখানে আমার আরেকটা টমেটো গাছ আছে, এটা আমি লয়েস থেকে কিনেছি। এটা হলো বিফ স্টেক টমেটো। দেখেন এই যে টমেটোগুলো ধরছে আর কি, যে বড় বড় হয় বিফ স্টেক, একদম চ্যাপ্টা টাইপের টমেটোগুলো, বাট হিউজ টাইপের, একটা বিগ একদম, একটা মনে হয় 1 পাউন্ড হবে এরকম সাইজের টমেটো। এই যে আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে বিফ স্টেক ভিতরে আছে, ফ্লাওয়ারিংও হচ্ছে। এই যে মোটামুটি ভালো। এটা আমি বাকেটের মধ্যে রেখেছি, এবং নিচে দেখেন এই যে পাতাগুলো ছেটে দিয়েছি। নিচে সবসময় গাছের পাতাগুলো ছেটে দিবেন, কোনো যদি আগা বের হয় আগাগুলো কেটে দিবেন। আমি আগাগুলো কেটে দিচ্ছি, এখান থেকে পাতাগুলো কেটে দিচ্ছি, তাহলে আর পোকামাকড়ের অ্যাটাক কম হবে। নাহলে এই যে পাতা বেয়ে পোকাগুলো উপরে উঠে যায়, বিশেষ করে ক্যাটারপিলার জাতীয়, তো কম উঠবে আর কি আপনার যখন রুটটা আপনি দেখতে পারবেন, গোড়াটা দেখতে পারবেন পরিষ্কার, পানি সার সব কিছু দিতে আপনার জন্য সুবিধা। এরকম পরিষ্কার রাখতে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ফলন ভালো হবে বেশি। আর এখানে বরাবরের মতো আমার টমেটো গাছের জন্য আমি দেখেন এই যে 2 ফিট বাই 1 ফিটের কেস বানিয়েছি, এবং কেসগুলোর নিচে ডিগ করে প্রায় 1 ফিট ডিগ করে আমি সব মাটি উঠিয়ে ফেলে কেসটা বসিয়েছি, যাতে যে মোল অ্যাটাক না করে। মোলটা হলো এই দেখেন, আমি দেখাই, এরা এই মাঝে মাঝে যে হোল আছে এদের, এই যে হোল করে ওরা বের হয়। দেখেন এই যে একটা লাইভ হোল, এটা মোলের, এই যে এই যে হোলটা বোঝা যাচ্ছে কিনা, এই যে এটা হলো হোল, এই যে এটা হলো হোল। এখান থেকে ওরা নিচে দিয়ে টানেল করে, প্রচুর টানেল আছে এখানে। এটা প্রোটেক্ট করা খুবই কঠিন জিনিস আর কি। তো আমি এরকম 4টা বক্স বানিয়েছি এই নেটের। এখন 2টা কাজ হচ্ছে, নিচে হলো মোলকে প্রোটেকশন করতেছে, ভোলকে, আর উপরে হলো আমার ক্যাটকে প্রোটেকশন করবে। আবার এগুলো বাতাসে এদিকে কাত হয়ে পড়ে যাবে না, আমাকে আর আলাদা কোনো কেস দিতে হচ্ছে না আর কি। এটা দিয়ে আমার প্রোটেকশন হবে গাছের। আর এই পাশে আমি এগুলো হলো একটু বড় সাইজের টমেটো, হ্যাঁ,
আর এই পাশে হলো এটা হলো মিডিয়াম সাইজের টমেটো, বাংলাদেশি টমেটো। এগুলো আমি বাকেটে করেছি। এই যে 6টা বাকেট দেখেন, এই যে 6টা বাকেটে লাগিয়েছি, এক একটা বাকেটে 2টা করে টমেটো গাছ। আর বাকেটে করার মেইন কারণ হলো যে ওই যে মোল থেকে রুটকে সেভ করা, টমেটো গাছগুলোর মোল থেকে বাঁচানো। আর সেকেন্ড থিং হলো আপনি যখন ফার্টিলাইজার ইউজ করবেন, পানি ইউজ করবেন, এদেশের মাটিগুলো হলো বালি মাটি সব জায়গায়, তো পানিগুলো আপনি যখন এই পানি দিবেন খুব কুইকলি ওরা নিচের দিকে চলে যায় পানিগুলো, মানে গাছের রুটে এটা টেনে নিতে তার আগে চলে যায় পানি। তো এই জন্য আপনি যখন এই বাকেটে করবেন তখন বাকেটে পানিটা কিন্তু লং টাইম স্টে করে, এবং আপনার ফার্টিলাইজার দিলে ফার্টিলাইজারটা ওই বাকেটের মধ্যে থাকে। তারপরে আপনার এই যে ঘাস নিচে এই যে ঘাস উঠতেছে না, এরাও কিন্তু কিছু আপনার খাদ্য আপনি যখন সার দিবেন এই জন্য ওরা ভাগ নিয়ে নেয়। তো বাকেটে আবার এই সুবিধাটা আছে যে এখানে ঘাস অ্যাক্সেস পাচ্ছে না, ওরা ওইটা খেতে পাচ্ছে না আর কি আপনার ফার্টিলাইজারটা। তো এই হলো আমার টমেটোর অবস্থা। আর এখানে এই দিকে দেখেন আমি এই যে উইড প্রোটেক্টর স্কিন লাগিয়ে এখানে আবার আরও কিছু টমেটো গাছ লাগিয়েছি। এগুলো হলো চেরি টমেটো, আমার যেখানে 6টা চেরি টমেটো গাছ আছে, 6টা চেরি টমেটো গাছ ওই টমেটো গাছগুলোর পাশেই। আর এই পাশে আছে আমার হলো গাঁদা ফুল। এগুলি আমি গত বছর এখানে একটা গাঁদা ফুলের লাইন করি, দেখতে খুবই সুন্দর লাগে গার্ডেন, ফুলের ভেজিটেবলের সাথে যদি ফ্লাওয়ার থাকে। এবং গাঁদা ফুলগুলো ফ্লাওয়ার আসতেছে, দেখেন দেখা যাচ্ছে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার আসতেছে। আশা করছি যে আগামী হয়তো এখানেও এইটা তো ফ্লাওয়ার আসছে, আগামী হয়তো 1 সপ্তাহের মধ্যে এগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে, বেশ বড় হয়ে যাবে। এখানে আমি প্রায় 12টা গাঁদা ফুল গাছ লাগিয়েছি, এবং 12টাই এগুলো বুশ হয়ে যাবে, একদম বিশাল ঝোপ হয়ে যাবে। এবং দেখবেন একটা লাইন খুবই সুন্দর লাগে এখানে যখন ফুলগুলি ফুটে, মানে ভেজিটেবল গার্ডেনের সাথে খুবই সুন্দর। এই হলো আমার যে টমেটো অ্যাকচুয়ালি। আর এটা হলো আমার গার্ডেনের এই পাশটার অবস্থা। যে ব্যাডগুলো, একটা ব্যাড আমি এখনও রেডি করতে পারি নাই, মাঝখানে যে বেগুন গাছ আর আমার শাকের যে মাঝখানে যে ব্যাড, এটা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে রেডি করবো। আসলে সময় পাচ্ছি না এই ব্যাডটা রেডি করে এখানে কাঁচামরিচ এবং শালগম লাগাবো আশা করছি ইনশাল্লাহ। এখানে আমার আরেকটা বেড স্কোয়ার শেপের 4x4 স্কোয়ার শেপের একটা বেড দেখেন, 2টা মাচা, এদিকে একটা 8 ফিট বাই 4 ফিটের মাচা, এদিকে আরেকটা 8 ফিট বাই 4 ফিটের মাচা। এই বেড থেকে 2 দিকে এটা উঠে যাবে। তো নর্মালি এগুলো আমি গত বছর মাটিতে করেছিলাম, বেডটা বানিয়েছিলাম মূলত মাটিতে আপনার গাছগুলো লাগানোর জন্য, কিন্তু এবছর মাটিতে দিই নাই। কারণ হলো এই যে আমার পেছনে, আমার ফেন্সের বাইরে আমার গাছ নাই, ফেন্সের বাইরে যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো শিকড় এসে এখানে মানে পুরা মানে করে ফেলছে। এখানে সার ছিল, প্রচুর সার মাটি ছিল, কম্পোস্ট ছিল, যার কারণে পুরো শিকড় ঢুকে মানে পুরো নেটওয়ার্ক করে ফেলছে এখানে। তো এখন এখানে যদি আমি গাছ লাগাই তো আমার গাছে কিছু পুষ্টি পাবে না, আমি যখনই সার দিব ওরাই নিয়ে নেবে। ওইটার থেকে প্রোটেক্ট করার জন্য আমি এগুলোকে বাকেটে রাখছি। বাকেটে যতটুকু মাটি আছে সেটার মধ্যে ওদের শিকড়গুলো থাকবে, তারপরে এডিশনাল যতটুকু সেটা মেইন যে মাটি সেখানে যাবে। এটা হলো আমার তরই গাছ বা ধুন্দুল গাছ, তো এখান থেকে সে মাচা উঠবে। আর এটা হলো আমার চালকুমড়াটা গতবারও এখানে করেছিলাম, এবারও এখানে করছি। এই যে উস্তার বাকেট, এটা আমি বাকেটেই উস্তা করি, একটা বাকেটে করি, গতবারও একটা বাকেটেই করেছিলাম, এবছরও একটা বাকেটে করেছি উস্তাটা। এবং উস্তা গাছগুলো বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে আমি ফেন্সের সাথেই 8 ফিট বাই 3 ফিটের একটা ম্যাশ নেট লাগিয়ে দিয়েছি। এই ম্যাশগুলো হলো 2 বাই 3 ইঞ্চ। তো এটার মধ্যেই উস্তাগুলো বাড়বে এবং উস্তা ধরবে, এবং দ্যাটস এনাফ ফর আস। এবং শুধু আমাদের জন্য এনাফ না, এটা আমরা স্টোরেজও করতে পারি, মানে ফ্রিজ করতে পারি উইন্টারে খাওয়ার জন্য, এবং আপনার এটা আমি শেয়ারও করতে পারি ফ্যামিলিদের সাথে। এখানে আমার এডিশনাল একটা কুমড়ার গাছ, এগুলো আমার নিজের বীজ থেকে করা, আমার বাংলাদেশে একটা জাত। কুমড়াগুলো চ্যাপটা একটু কালো ধরনের চ্যাপটা হয়, বেশ বড় সাইজের কুমড়া হয়, 4-5 কেজি ওজনের হবে একটা। ভালোই গ্রোথ হয়। এটা সবসময় আমি মূল যে কুমড়ার যে ব্যাট সেখানে করি, কিন্তু এই বছর আমি এটাকে বাইরে এনেছি, কারণ ওইখানে ডিফারেন্ট জাতের একটা কুমড়া লাগিয়েছি। দেখি ওইটা কেমন হয় প্রোডাকশান এই বছর।
যদি ভালো হয় তো ওইটাতে থাকবো স্টিক, আর না হলে আবার আমার যে বাংলাদেশে থেকে বীজ আনা জাত সেটাতেই থাকবো আর কি। এটা মাটিতে বাইবে, এখানে এই পোর্শনটাতে মাটিতে বাইবে, আমি এটাকে আর কোনো কিছুতে উঠাবো না। এবারের আমার নতুন এডিশন হলো এই যে মাচা, বিশাল সাইজের একটা মাচা বানাইছি আমি। এটা হলো সিম গাছের জন্য। এখানে আমার সিম গাছের ঝাড় ছিল আগে, আমি বাঁশের বাঁশ এনে এক ভাইয়ের গার্ডেনে বাঁশ আছে, সেখান থেকে বাঁশ এনে মুলি বাঁশ আর কি, ওইখান থেকে ঝোপ বানিয়ে দিয়েছিলাম এখানে। ওইটাতে বিভিন্ন রকমের ট্রাবল হয়, ওইটা খুব কন্ট্রোল করা যায় না, মানে ঝোপগুলো এত বেশি ঘন থাকে, সিম পাড়তে অসুবিধা হয়, বেশি উঁচু হয়ে যায়। তো এবার আমি একটা মাচা করলাম যে 8 ফিট বাই 8 ফিটের বড়, তবে মাচার উপরে ওই সেই বাঁশের ঝাড়গুলো আমি দিয়ে দিয়েছি। ওইটাতে কোনো নেট দিই নেই, আমি মেটালের নেট দিই নেই, ঝাড়ের মধ্যে দেখি ওরা কেমন বাড়ে আর কি। আশা করি ফলন ভালো হবে, অন টেস্টে এটা করেছি। আর সিম গাছটা এবার মাটিতে দিয়ে নেই, আমি বাকেটে করেছি, যে মাটিতে সেই আমার যে সমস্যা, ভোলের সমস্যা, সেই ভোল নিয়েও চিন্তিত আমি, যার কারণে এটা 27 গ্যালনের একটা বাকেট, অনেক বড় বাকেট এটাকে কিছু অংশ মাটির নিচে ডিগ করে বাকেটটার নিচে ফুটো করা আছে যাতে পানি ডিসপাস হয়, পানি জমে না থাকে, আর ডিগ করে একটু ঢুকিয়েছি, বাকিটা উপরেই আছে। এবং এতে আমার দুইটা সুবিধা, আমার ঘাস বাঁচতে হবে না, এবং আমার যে সিমের জন্য আমি যে সার পানি দিব সেটা মানে ফার্টিলাইজার দিলে সেটা ওরাই পাবে আর কি, মাটিতে এটা ড্রেন হয়ে যাবে না, যেহেতু মাটিগুলো বেলে মাটি এদেশের। এ হলো আমার সিমের অবস্থা। আলহামদুলিল্লাহ সিম ভালোই আছে, সিমের আগা বেরোচ্ছে মোটামুটি 2-1 টাকা আমি ছেড়ে দেবো আজকেই। এই যে ছেড়ে দিচ্ছি আগাগুলো, এগুলো ছেড়ে দিলে 2-একটা ছিঁড়েও দিয়েছি, এটা ছিঁড়ে দিয়েছি, যেমন এটা ছিঁড়ে দিলাম, এই যে আগাগুলো চিমটি দিয়ে এই যে ছিঁড়ে দিলাম, এই যে দ্যাটস ইট। তখন আরেকটা আগা বেরোবে, ফলনটা বেশি হবে ওই ক্ষেত্রে। এটা ছেড়ে দেওয়া হয়েছে আগেই। তারপরে এখানে আরেকটা বেড আমার, এটা এখনও জাস্ট লাগাইছি, বেশি দেরি হয় নাই। এটা হলো আমার এই বেডটার মধ্যে আমি ঢেঁড়স করি আর কিছু কাঁচামরিচ করি। তো এই বড়ের মতো এটা হলো 8 ফিট বা 8 ফিটের বেড, এটা বড় বেড, অনেক ডাবল বেড আর কি। তো এখানে আমি 60টা করে এক লাইনে 21টা মরিচ গাছ লাগিয়েছি। এগুলো হলো হাইব্রিড মরিচ, বাংলাদেশের একদম লম্বা হয়, গাছগুলিও লম্বা হয়, মরিচগুলো অনেক লম্বা হয়। হাইব্রিড মরিচের চারা লাগিয়েছি, বেশি দেরি হয় নাই, 3-4 দিন হয়েছে আর কি। জাস্ট এখনও দে আর ফাইটিং ফর সারভাইভ। আচ্ছা, এখানে একটা এই যে আমি আবার 7টা বেগুন গাছ লাগিয়েছি এখানে। আমার মেইন বেডে তো বেগুন গাছ আছে 8টা, এখানে আবার 7টা এডিশনাল আমার কাছে অনেক চারা ছিল বেগুনের। তো যার কারণে চিন্তা করলাম চারাগুলো নষ্ট না করে এখানে লাগিয়ে দিই, যে দেখি বেগুন বেশি হলে কি করা যায়। আর ওই পাশে আদার সাইডে এগুলো হলো ঢেঁড়স গাছ। এখানে দেখেন যে ঢেঁড়স গাছ, এগুলো ঢেঁড়স গাছ। এখানে 21টা ঢেঁড়স গাছ আছে। আমি নর্মালি এখানে 18টা করি প্রত্যেকবার, 6টা করে লাগাই, এবার 7টা করে লাগাইছি। তো জানি না একটু ঘন হয়ে গেছে, একদম ঘন না, একটার থেকে একটা অ্যাটলিস্ট আপনার 14 ইঞ্চি 15 ইঞ্চি ডিস্টেন্স আছে একটা গাছ থেকে একটা গাছ, দুই দিকেই 14-15 ইঞ্চি ডিস্টেন্স আছে আর কি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনারা চিনেন, আমরা যেটাকে বলি ডাঁটার শাক বা মায়েরার শাক বলি। এটা কিন্তু আমি ফালাইনি আসলে, এই যে দেখেন কীভাবে ডাঁটার শাক মায়েরার শাক উঠছে। এটার কারণ হলো আমি গতবার আমার এই যে ডাঁটা শাকগুলো, এগুলো হলো অ্যাকচুয়ালি এই ডাঁটা শাকটাকে আমি বলি যে জাম্বো মায়েরা বলি। জাম্বো বলে এই জন্য, এগুলো প্রায় 7-8 ফিট লম্বা হয়, এবং এটার ডায়া মোটামুটি আপনার মনে করেন কতটুকু হবে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, ওরকম মোটা হয় আর কি। হাত দিয়ে হয়তো হাফ ধরা যায়, এত মোটা হয় এটা। এবং এত বড় হওয়ার পরও এটা যখন 6-7 ফিট লম্বাও হয়, তখন এটা একদম সফট। আপনি যখন এটা খাবেন, এটার মধ্যে কোনো আঁশ থাকবে না, একদম মনে হবে তো সফট। এটা মাংস দিয়ে রান্না করা যায়, ওইরকম একটা ডাটা, মাছ দিয়ে রান্না করা যায়। তো আমি একটা গতবার রাখছিলাম বীজের জন্য, ওইটার বীজটা আমি রাখছি বাসায়, কিন্তু ওইটার বীজ ফালানোর সময় পাই নাই। এর মধ্যেই দেখি এখানে যখন পানি দিচ্ছি, ক্লিন করছি, এখানে হাজার উঠছে। দেখেন ওই গাছ থেকে বীজ নিচে যেগুলো পড়ছে সেগুলি হাজার উঠছে। তো আমি তো এতগুলি তো রাখবো না, এগুলি একটু 6 ইঞ্চি 7 ইঞ্চি বড় হলে আমরা এগুলি শাক হিসাবে খেয়ে ফেলবো। তখন আমার এই যে ঢেঁড়স গাছগুলো মানে খালি হবে আর কি, এগুলি গ্রো করতে পারবে। তো ওই পর্যন্ত ওদেরকে একটু সময় দিব,
আর হয়তো 2-4টা হয়তো আমি রাখবো বড় করার জন্য, যেগুলো আমি সাইডে সাইডে সিঙ্গেল আছে, যেমন এটা আছে, এটা বড় করব, এটা বড় করবো আশা করতেছি আর কি। একদম বড় হয়তো 4 ফিট 5 ফিট 6 ফিট হওয়ার পর খাবো, এরকম প্ল্যান আছে আর কি, যেগুলো একটু সাইডে সাইডে আছে। আর ভিতরেরগুলো আমি সব উঠিয়ে ফেলবো, উঠিয়ে শাক হিসেবে আমরা খেয়ে ফেলবো আর কি। এটা হলো আমার রাজবেরি গাছটার যত্ন নিতে পারিনি এবার সময়ের অভাবে। এই দেখেন মৌলের ছিদ্র দেখেন, সে এই যে ছিদ্র করছে দেখেন, এই যে দেখেন ছিদ্র করে সে বেরোইছে, এই যে টানেল করে সেইখান থেকে গেছে, যে মাটি উঁচা করে ফেলছে দেখেন, নিচে দিয়ে আসছে। তা আমি আজকে প্ল্যান করছি আমার এই যে ফ্যান্স যে আছে, আমার যে ফ্যান্সের নিচে আমি ডিগ করে পুরো ফ্যান্সের নিচে আমি নেটিং করে দেবো, যাতে বাইরে থেকে এগুলো আসে, আসলে আসতে না পারে আর কি। এই যে আমার রাজবেরির যত্ন নিতে পারি নাই, তারপরও মোটামুটি ধরছে রাজবেরি। যে এগুলো নর্মালি কালার থাকবে, এখন পরে আস্তে আস্তে যখন পাকবে এগুলো আস্তে আস্তে রেডিশ হয়ে যাবে, রেড হয়ে যাবে। এটা আমার ব্লুবেরি গাছ। গতবার কিছু ব্লুবেরি ধরেছিল, এবার ব্লুবেরি ধরে নাই। তার কারণ হলো যখনই ফ্লাওয়ারিং হচ্ছিল তার আগে আমার গার্ডেনে একটা র্যাবিট থাকে। ওই যে আমার যে এই যে আমার যে শ্যাড আছে, শ্যাডের নিচে যে অংশটা আছে সেখানে সে থাকে, তার বসবাস এখানে, এবং সে যায় না এখান থেকে। পুরা উইন্টার সে এখানে থাকে। দেখেন সে এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের, শক্ত অনেক, সেটা কেটে সে ডোর বানায়। সে দেখেন ডোর বানায়, সে ভিতরে থাকে, ভিতর থেকে আসে। যখন একদম উইন্টারে যখন বরফ পরে সাদা হয়ে গেছে পুরো আমার ব্যাকইয়ার্ড, তখন তোর খাবার নাই, ও তো এই ঘাস খায়। আমার গার্ডেনে কিন্তু ক্ষতি করে না, সে ঘাস খায় শুধু। তো এই আপনার যখন ওর খাবার নাই, তখন আমি বাজার থেকে আপনার ক্যাবেজ কিনে এনে ওরে খাওয়াইছি। ওরে ক্যাবেজের পাতা ছিঁড়ে দিলে ও খাইতো। আমি এখানে এনে দিতাম ক্যাবেজের পাতা, এই জায়গায় এনে দিতাম, ও ওগুলি টেনে টেনে ভিতরে নিয়ে যেত, ও খাইতো ক্যাবেজের পাতাগুলো বসে বসে খাইতো সে। তো সে ওই সময় আমি হয়তো কখনো হয়তো ওর ফুডের হয়তো শর্ট পড়ছে, আমি দিতে ভুলে গেছি ক্যাবেজ। সে এসে আমার এই যে ব্লুবেরির পুরা মানে গাছের ছাল সব খেয়ে ফেলছে সে। এবং ওই যে ফ্লাওয়ারিং হচ্ছিল তখন, ওটা উইন্টারের মধ্যেই ওরা মানে ইয়াগুলি বের হয়, ফ্লাওয়ারের যে ডাটাগুলো সেগুলি বের হয়, সেগুলো সে খেয়ে ফেলছে পুরো। এবং আমার কিছু ব্ল্যাকবেরির কিছু ছালও সে খেয়ে ফেলছে সে। এটা হলো যে আমার সে ক্ষতি করছে এই বছর, আর ক্ষতি করে নাই। এই হলো আমার ব্ল্যাকবেরি। বাট আমি জানি না আমার ব্ল্যাকবেরি গাছটা কেন মরে যাচ্ছে। এই যে ব্ল্যাকবেরিগুলো বড় হয় নাই, এই যে মরে গেছে এগুলো। এই যে দেখেন কিছু ধরছে, কিন্তু বাট এগুলো ড্রাই হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। আমাকে এটার দিকে আসলে মনোযোগ দিতে পারে নাই। কিছু ধরছে, বাট এগুলো হবে না, আমি জানি যে এগুলো হবে না, যেহেতু এটা ড্রাই হয়ে গেছে, আর হবে না। যতটুকু ড্রাই আছে সেটার মধ্যে আর হবে না। আবার এটা এমন একটা গাছ, এগুলো মরে না উইন্টারে। এই যেগুলো আপনার পাতা পড়ে গেল, আবার যখন সামার আসবে সব মানে জঙ্গল হয়ে যাবে। আর একবার লাগাইলেই হইলো আর কি। রাজবেরিও সেম, একবার লাগাইলেই হইলো। এটা মানে যতদিন আপনি কেটে না ফেলে দিবেন, কেটে ফেললেও রক্ষা নাই, এটা মাটির নিচ দিয়ে উঠবে। শিকড় যেখানে যেখানে যাবে, আমি এদিকে অনেক শিকড় ছিল, নতুন করে চারা বেরিয়েছে, আমি সব কেটে ফেলে দিছি। কারণ এটা জঙ্গল করে ফেলে একদম চারিদিকে। মানে এই যে দেখেন, এই যে এরকম, এই যে দেখেন, এটা কিন্তু বাইরে এরকম অনেক আশেপাশে সব কেটে আপনার টেনে উঠে এখানে আমার এই ব্যাডে পর্যন্ত চলে আসে এটা। তো এটা হলো আমার ব্ল্যাকবেরি গাছ দেখাইলাম, এই যে ব্ল্যাকবেরি। আর এটা হলো আমার মেইন কুমড়ার যে ব্যাড আমি এখানে করি। বাট এবছর ওই যে মৌলের কারণে, যে দেখেন মৌলের এই যে গর্ত দেখছেন, এই যে গর্ত করছে, ওই ফ্যান্সের নিচে দিয়ে ঢুকে এখান দিয়ে আসে এইখানে আসে, ওই যে ওইখানে একটা গর্ত দেখছেন, ওইখান দিয়ে আর ঢুকছে সে। আবার এখানে হয়তো মাটিগুলো শক্ত, সেজন্য সে টানেল করে নাই নিচে, মাটিগুলো একটু হার্ড আছে, এখানে বালি আছে, এই জন্য করে নাই। উপর দিয়ে গিয়ে ওইখানে ঢুকে আবার সে একটা টানেল বানাইছে। এটা হলো আমার কুমড়া গাছের মুড়া। আমি কুমড়া গাছটাও সেই 27 গ্যালনের বড় একটা বাকেটে করেছি। এখানে 6টা কুমড়া গাছ আছে একসাথে। এই গাছগুলোর নিচে বাইবে আর কি, মাটিতে বাইলে একটা সুবিধা কি, কুমড়া গাছ যখন আপনি মাটিতে বাইতে দিবেন, এগুলির প্রত্যেকটা এই যে পাতার গোড়ার থেকে আবার এখান থেকে এই পাতার যে গোড়াগুলি আছে এখানে, সাপোজ এই পাতার গোড়া থেকে শিকড় বেরোয় মাটিতে ঢুকবে। তখন ও মাটির থেকে ওর নিউট্রিশন যেটা দরকার, পানি, নিউট্রিশন, এগুলো নিতে পারবে। আপনাকে বেশি মানে এফোর্ট দিতে হয় না কুমড়া গাছে যখন মাটিতে থাকে। আর নাইলে প্রচুর পরিমাণে এভরিডে আপনাকে সার দিতে হবে, পানি দিতে হবে, অনেক ঝামেলা আছে। আর যদি নিচে দেন আপনি, তাহলে মাঝে মধ্যে আপনি একটু সার দিলে হবে গোড়ায়, বাকিটা সে মাটির থেকে নিয়ে নেবে, ওর নিচে দিয়ে বাইবে।
আর এখানে হলো আমার কলমি শাক। কলমি শাকগুলো দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে। এগুলো আমি বীজ লাগাইছিলাম। 2টা বাকেটে আমি কলমি শাক করি এবং 2 বাকেটের শাক দিয়ে আমাদের একবেলা হয়। আমরা এগুলি এখন যে কাটার সময় হয়ে গেছে, এগুলি আজকে কাটলে আমরা একবেলা খেতে পারবো ইনশাল্লাহ। একটা ফ্যামিলির একবেলার তরকারি হবে এখানে। তো কলমি শাক বেশি খাওয়াও যায় না, তো এই কারণে আমি বেশি লাগে না, এই 2 বাকেটেই করি সবসময়। নতুন মাটি দিয়ে আবার বীজ লাগিয়েছি, চারা উঠেছে, তার থেকে বড় হয়ে গেছে। আর এখানে এই যে একটা ফেন্স বানাচ্ছি, এখনও এটা কমপ্লিট হয় নাই, এটা আন্ডার কনস্ট্রাকশন। এটা কালকে কিছু অংশ করেছি, আজকে শেষ করব। এখানে মূলত এই মাচাটার মধ্যে আমি দিব আর কি, আমাদের শশা, দেশি শশা। এখানে রোদ থাকে, দেশি শশার জন্য সানলাইটটা খুব ইম্পর্ট্যান্ট। সানলাইট না থাকলে ভালো ফলন হবে না। এই জন্য এই শশাটাকে এবার এখানে নিয়ে আসছি। আর আমার এদেশের যে একটা কিউকাম্বার বলে, এটা বারপি বলে, বারপি কিউকাম্বার, ছোট ছোট কিউকাম্বার, শশার মতো খাওয়া যায়, কিউকাম্বার হিসেবে খাওয়া যায়, খুবই ভালো এবং প্রোডাকশন খুবই বেশি। ওইটা আমি একটা বাকেটে করেছি, সেই বাকেটটা আনি এখানে দিব। এই যে 8 ফিট বাই 3 ফিটের ওই যে নেট লাগিয়ে দিয়েছি আমার ফ্যান্সের মধ্যে। ও এখানে বাইবে, সে এটার মধ্যে বাইবে এখানে ধরবে, বেশি আমার কষ্ট করতে হবে না আর কি, আশা করছি। সেটা হলো এটা, এই যে বারপি, এই যে এটা আপাতত বাকেটে আছে, বাকেটটা জাস্ট ওখানে নিয়ে যাব। এবং এটারও ফ্লাওয়ারিং হচ্ছে, দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে, এটারও ফ্লাওয়ারিংয়ের বয়স হচ্ছে, ফ্লাওয়ার হচ্ছে, রেডিমেড আমি কিনে আনছি এটা। আর শশাটা আমার নিজের, এটা আমার নিজের শশা, বড় বড় শশা, একদম এক একটা শশা 2 ফিট থেকে 2 ফিটের মতো লম্বা হয় আমার শশাগুলো। আমি নিজে চারা করেছি এবং সেই চারাগুলোই ওখানে দিব আর কি। আর এটা হলো আমার আরেকটা বেড, মেইন যে মরিচের বেড যেটাকে বলি আমরা। এটা হলো অনেক বড়, এটা হলো 8 ফিট বাই 12 ফিট একটা বেড, 8 বাই 12-এর বেড। এখানে আমি ওই যে প্রথম বছর আমি উইড প্রোটেক্টর দিয়ে করেছিলাম, দ্বিতীয় বছর আমি উইড প্রোটেক্টর ফেলে দিয়েছিলাম, কিন্তু ফলন ভালো হয় নাই, কারণ ঘাস বাঁচতে আমার অবস্থা খারাপ ছিল। এই বছর আমি আবার উইড প্রোটেক্টর দিয়েছি। এখানে এগুলো লাগানোর নিয়ম হলো যে এই যে হোলগুলি আমি করছি, হোলগুলি করার পর হোল বরাবর মানে ডিগ করতে হয়, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ডিগ করছি আমি। ডিগ করে পুরো মাটিটা উঠাই ফেলে দিছি, মাটিটা উঠে ফেলে এখানে কেনা মাটি দিছি। ওই প্রত্যেকটা হোলের মধ্যে এই 6 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি ব্যাস মানে ডায়া, আর ডিপটা হলো 6 to 8 ইঞ্চ। এই অংশটা আবার কেনা মাটি দিয়ে আমি ভরাট করছি, করে তারপর সেখানে চারাটা লাগিয়েছি। তো এই হলো মানে প্রসেস আর কি, আপনারা করতে পারেন, ফলন ভালো হবে। এবং সারটা দিলে তখন ওই মাটিটা ধরে রাখতে পারেন, যে বাজারে যে কেনা মাটিটা ইনগ্রাউন্ড মিরাকল গ্রোর, ও পানি ধরে রাখতে পারে অনেকটা। তো সার দিলেও আপনার ওইটা সারটা সে ধরে রাখতে পারে, নাইলে নিচে তো বালি সব ড্রেন হয়ে যায়, খুব একটা লাভ হবে না। তো এখানে আমি ফ্যান্স দিয়েছি, এখানে মৌলের ফ্যান্স দিয়ে নেই এখনও। এখানে মৌল খুব একটা আসে না, তারপরও এই সাইড থেকে আসার সম্ভাবনা বেশি। আমি প্ল্যান করতেছি যে এই পাশ থেকে ওই যে নিচে নেট দিয়ে দিব মাটির নিচে। আর এখানে লাগবে না, এটা তো পাকা, এখান দিয়ে আসতে পারে না, সে পাকার নিচে দিয়ে আসতে পারে না। আর এখানে এই যে ফেন্স নেট দিয়ে ফেন্স দিছি আমি, এটা হলো আমার বিড়ালের জন্য, বিড়াল যাতে গাছ পাড়াইয়া জামটাম দিয়ে ওরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে গাছ ভেঙে ফেলবে, ওই জন্য ওটাকে প্রোটেক্ট করার জন্য এটা দেওয়া আর কি মূলত। এটা হলো আমার গ্রিন হাউস, এই যে আমার গ্রিন হাউস। এখানে আমি মূলত চারাগুলি সব রাখছিলাম আর কি, যে এখন আমার কাছে চারা আছে। এগুলো হলো থাই চিলির চারা, এটা হলো আমার গ্রিন বেগুনের চারা, এটা হলো চিচিঙ্গার চারা, এটা হলো আপনার এটা কী বলে পুঁই শাকের চারা, এগুলো অন্য, আবার এটা থাই চিলি, এটা অন্য চিলির চারা। হ্যাঁ, বিভিন্ন রকমের চারা আছে। এটার একটা চিলি এক ধরনের সেন্টেড, ছোটো ছোটো বলের মতো হয় এটা। এগুলো আমার লেবু গাছ, এই লেবু গাছটা বাস 3 বছর। উইন্টার আসলে আমি সব কেটে ফেলি, ডালগুলি কেটে বাসায় নিয়ে যাই, বাসায় থাকে ছোটো। আবার সামার আসলে ওরা গ্রো করে, বাট ফ্লাওয়ারিং হচ্ছে না, আই ডোন্ট নো কতদিনে এটা ফ্লাওয়ারিং হবে। আমি শুনছি যে এটা নাকি 5 বছরের আগে হয় না আর কি, বীজ থেকে চারা করলে 5 বছরের আগে আপনার ফ্লাওয়ারিং হবে না। তো এটা 3 বছর এটার বয়স, আর এটার বয়স প্রায় 4 বছর। এটার বয়স 4 বছর। এটা এবছর যদি ফ্লাওয়ারিং না হয় আমার মনে হয় আর হবে না আর কি, এটা নিজের বীজ থেকে করা। এই যে এটা হলো আমার সেই ওয়্যার নেট আর কি, যেটা আমি ওই যে মৌলের জন্য ইউজ করতেছি, 1/4 ইঞ্চের ম্যাশ আর কি। এগুলো এটা 100 ফিটের আমি রোল কিনছি, আর উইথটা হলো 4 ফিট, যেহেতু আমার ব্যাটগুলো 4 ফিটের ব্যাট, 4 বাই 8 ফিটের, যে জন্য উইথ 4 ফিটের উইথের কিনছি 100 ফিট। এটা প্রায় এটার দাম $130 বা সামথিং দিয়ে কিনছিলাম আমি অ্যামাজন থেকে। এটা কাজে লাগতেছে আমার
এই ব্যাটগুলোতে দেওয়া হয়েছে, এটাতে এখনও দিই নেই, এটাতে দিতে হবে। যদিও এটাতে খুব একটা ঢুকে না, কারণ হলো এটা একটু হাই, নর্মাল যে গ্রাউন্ড লেভেল থেকে একটু উঁচু, যার কারণে ওরা এখানে কেন জানি খুব একটা আমি দেখিনি কখনো ঢুকতে আর কি এখানে। তারপর আমি প্রিকশন হিসেবে এই দিক থেকে দিব, যদি ওরা ঢুকতে চায় যাতে নষ্ট না করে গাছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, করব আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরে অন্য কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।